দর্শক স্বাগত জানাচ্ছি গেম অনের সাথে আছে পিঙ্কি সানোয়ার। প্রতি শুক্রবার গেম অন নিয়ে আমরা রাত 8টায় থাকি আপনাদের সাথে কথা বলি খেলাধুলার নানা বিষয় নিয়ে। আজ যেহেতু বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের সিরিজ শুরু হয়েছে, আমরা সেটা নিয়েই কথা বলবো, টাইগারদের কি মিশন নিয়ে কথা বলবো। এই বিষয়ে আমার সঙ্গে কিন্তু আছেন জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেন। ভাইয়া স্বাগত আমাদের শোতে, কেমন আছেন? এই তো ভালো আছি, ধন্যবাদ আপনাকে। কেমন দেখলেন প্রথম ওয়ানডেটা? 26 রানে বাংলাদেশের হার। শুরুটা আসলে 247 রানে নিউজিল্যান্ডকে আটকানোর পরে অনেকেই কিন্তু আমরা একটু হোপফুল ছিলাম যে আজকে হয়তো ম্যাচটা আমরা জিততে যাচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত হয়ে উঠলো না। কেমন দেখেন, আমি যদি বলি যে বাংলাদেশ যে বোলিংটা করেছে, শরীফুল খুব ভালো বোলিং করেছে, ইভেন কি তাসকিন, নাহিদ হয়তো একটা অফ ডে গেছে, তো সব মিলে আমার কাছে মনে হয় বোলিংটা আমাদের ভালোই ছিল। বাট একটু যদি এটা আসলে এটা তো আপনার বলে বোঝানো যাবে না যে আসলে একটু কম হলে ভালো হতো, আর একটু কম হলে ভালো হতো। বাট সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমরা যদি আরেকটু অথবা 230 বা 220 একটা সেফ জোন রাখতে পারতাম, তো আমাদের জন্য ভালো হতো। বাট উইকেটটা কিন্তু এত খারাপ ছিল না। বা আমাদের যারা, আমি যদি বলি আমাদের ব্যাটিং এ যারা ছিল, আপনার সাইফ এবং লিটন অসাধারণ ব্যাটিং করতেছিলেন, বাট ফিনিশিং করতে পারি নাই। হৃদয় ভালো ব্যাটিং করতেছে, বা হৃদয়ের সাথে একটা ফিনিশিং করার মতো পার্টনারশিপ ছিল না। তো ওভারঅল এটার কারণে আমরা অনেক ব্যাকফুটে চলে গেছি। বাট আমার কাছে মনে হচ্ছে অথবা লাস্ট সিরিজটা আমরা পাকিস্তানের সাথে খেলছি, বাট পাকিস্তানের চেয়ে কিন্তু নিউজিল্যান্ডের এটা ইয়াং টিম হলে এরাও পাকিস্তান চেয়ে অনেক বেশি প্রফেশনাল। আমি এই জন্যই বলছি, দেখেন আপনি যদি বলেন গত বছর কিন্তু নিউজিল্যান্ড এই টিমের কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু নিউজিল্যান্ড এই টিম হয়ে বাংলাদেশে আসছিল। তো আমি যেহেতু বাংলাদেশ টিমের অনেকেই কিন্তু আমি যখন বাংলাদেশ টিমের বোলিং করছিলাম ওই সিচুয়েশনে, তখন কিন্তু আমি ওদের সাথে কথা হচ্ছিল, ওদের কোচেরদের সাথে, ওদের ট্রেনারদের সাথে, বা ওদের কাছে। ওরা বলতেছিল যে যেহেতু 2026-এ বাংলাদেশের সাথে নিউজিল্যান্ডের ওডিআই সিরিজ আছে, টি20 সিরিজ আছে, এই জন্য, আর আমরা জানি এই সময় আমাদের মেইন প্লেয়ার আইপিএলে চলে যাবে। কত দীর্ঘ পরিকল্পনা এটা নিয়ে কিন্তু আমরাও আসলে বাইরে কথা বলছিলাম, যখন আমরা সব একসাথে বসে গল্প করছিলাম, আমরা এটা নিয়ে কথা বলছিলাম যে তাদের পরিকল্পনা আসলে কত সুদূর প্রসারী। তারা জানে পরবর্তীতে এমন একটা সিরিজ খেলতে আসবে এবং এই সময় আইপিএলে তাদের মেইন প্লেয়ারগুলো এনগেজ থাকবে, তার জন্য তারা একটা টিম দাঁড় করেছে এবং তারা এসে কিন্তু জয়ও পেল। রাইট, আমি এই জন্য বলছি দে আর ভেরি প্রফেশনাল। আমি যদি বলি যে পাকিস্তানের সাথে আমরা তো সিরিজ জিতছি, বাট পাকিস্তান থেকে এই টিমটা ভেরি প্রফেশনাল। আর কি বলো, আমাদের কিন্তু আপনি যদি ওদের মেইন টিমটা করা যায়, তো একটা দুটা আপনার লাথাম আর আপনার নিকোলস ছাড়া মনে আর কেউ থাকবে না। তো এই জায়গায় ওরা যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এটা কিন্তু ওই যে আজকে কিন্তু ওরা বাংলাদেশ কিন্তু আমাদের টপ প্লেয়ারই খেলছে, আমাদের বাট আনলাকি যে আজকে আমাদের সকালে ওয়ার্ম আপের সময় মুস্তাফিজ খেলতে পারে না। মুস্তাফিজ যদি খেলতো, আমার কাছে মনে হয় যে আমাদের কিছুটা বেটার দেয়। এই জন্য বলে যে উইকেটটা ছিল, এটা মুস্তাফিজের জন্য আইডিয়াল উইকেট ছিল। এবং এই জায়গাতে আমি নিউজিল্যান্ডকে লাকি বলতে পারি। আমি আসলে অনেকগুলা কিন্তু প্রশ্ন এখানে উঠে এসেছে উইকেট নিয়ে, কিন্তু অনেক ধরনের আলোচনা সমালোচনা যেটাই বলেন হচ্ছে যে আসলে আমাদের হোম সিরিজ যেহেতু এটা, সেই অ্যাডভান্টেজটাকে আমরা নিতে পারছি কিনা, আমাদের নাহিদ রানার মতো বোলার আছে, বা আমাদের যে শক্তিমত্তা, আমরা কি আমাদের ট্রু স্ট্রেংথটা আসলে ইউজ করতে পারছি কিনা। কেননা আমরা যে স্পিন ফাঁদে বা স্লো উইকেটের ফাঁদে অপোনেন্টকে ফেলতে গিয়ে আমরা কি নিজেই ওই ফাঁদে পড়ছি কিনা, সেই জায়গায় যদি একটা ট্রু উইকেট হতো, দেখেন ওদের যে মিডিয়াম পেসারটা 4টা উইকেট নিছে, কি টার্নার জানি নামটা, 4টা উইকেট নিছে। বাট আমি মনে করি এই উইকেটে কিন্তু মুস্তাফিজের ডেঞ্জারাস বোলার, এটা যে কোনো ব্যাটসম্যানের এগেইনস্টে। তো আমি মনে করি এই জায়গায় মুস্তাফিজকে আমরা কিছুটা মিস করছি। আর একটা হচ্ছে নাহিদ রানা, দেখেন পিএসএল খেলে আসছে, টি20 ফরম্যাটে ছিল, আবার এই জায়গায় এসে লেন্থে অ্যাডজাস্ট করাটা, সবকিছু মিলে অনেক গরম, সবকিছু মিলে যেহেতু ইয়াং ও স্টিল লার্নিং, যে প্রতিদিনই কিন্তু ও শিখবে। তো এই জায়গায় ওর যত তাড়াতাড়ি নিজেকে, পেস অনেক থাকবে, বাট এর সাথে ভেরিয়েশন গুলা, স্লোয়ার গুলা, এগুলো কিন্তু ইমপ্রুভ করতে হবে। যদি এগুলো ইমপ্রুভ না হলে ওডিআই তো কিন্তু ভেরি ডিফিকাল্ট, কারণ ওডিআই বা টি20 আপনার ভেরিয়েশনটা খুবই ইম্পর্টেন্ট পেসের সাথে সাথে। ব্যাটারদের কথা কি বলবেন? তারা ফার্স্টের থেকে কিন্তু স্ট্রাগল করছে, আর্লি 2টা উইকেট কিন্তু আমরা হারিয়েছি। এরপরে সাইফ এবং লিটন দাস চেষ্টা করেছেন, আমাদের 50 এসেছে, কিন্তু সেই 50টা কিন্তু অনেকগুলো বল খরচ করে এসেছে। যে প্রথম যে আমাদের ম্যাচটাকে স্লো করে ফেলা, সেইটা থেকে কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত বের হয়ে আসতে পারেনি। ম্যাচটা কিন্তু দিন শেষে স্লোই গেছে। সো দেখেন লিটন দাস 2টা আর্লি পড়ার পর কিন্তু লিটন দাস এবং সাইফ হাসান কিন্তু খুব চমৎকার একটা পার্টনারশিপ করতেছিলেন। বাট সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা ফিনিশিং করতে পারি নাই। যে পার্টনারশিপটা যদি লিটন দাস এবং সাইফ যে নিয়ে গেছে, তখন কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে ম্যাচটা ভেরি ইজি এবং আমরা খুব ইজিলি জিতবো। যখন আর সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের কিন্তু উইকেট কিন্তু ব্যাক টু ব্যাক পড়ে গেছে। যে একটা উইকেট পড়ার পরে ঠিক আছে, আমরা 5-10 ওভার বা 15 ওভার একটা আমরা ক্যারি করার পরে কিন্তু ম্যাচটা যত ক্লোজে নিয়ে যেতে পারি। তো এই জায়গায় আমরা কিছুটা পিছিয়ে ছিলাম।
আরেকটা জিনিস হচ্ছে আফিফ যখন আপনার লিটন দাস এবং সাইফ আউট হওয়ার পরে আবার আফিফ আর আপনার হৃদয় কিন্তু খুব ভালো ধরতেছিল, বাট এই জায়গায় আফিফ যদি আরেকটু নিজেকে স্ট্রাইক টু করে খেলতে পারতো তাহলে আমার টিমের জন্য আরেকটু ইজি হতো এবং ইজি হতো। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই জায়গায় আমাদের যে ফিনিশিং এর যে এবং কি রিশাদ মিরাজ এই জায়গাতেও যে একটা পার্টনারশিপ আপনি দেখেন যে লাস্ট কিন্তু আমরা 10টা বল মিস আমরা 5-6টা বল খেলতে পারি নাই, তো এই জায়গাতে খেলতে পারতাম জিনিসটা কিন্তু আরেকটু ইজি হতো। তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের যে পার্টনারশিপগুলো হচ্ছে পার্টনারশিপগুলো কিন্তু আমরা শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি নাই, বাট চেজিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যত ক্লোজে নিয়ে যাওয়া যায় উইকেটটা হাতে রেখে, বাট এই জায়গায় আমাদের যেহেতু ব্যাক টু উইকেট পড়ে গেছে এই জন্য আমরা একটু ব্যাক ফুটে চলে গেছি। এই সিরিজটা কিন্তু আসলে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিরিজ। আমরা জানি যে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে ভালো করার জন্য, র্যাঙ্কিং উন্নতি করার জন্য এবং সামনে ওয়ার্ল্ড কাপ আছে, ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য কিন্তু প্রতিটা সিরিজই এখন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটা ম্যাচ কিন্তু গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের এই পারফরমেন্স এবং আজকে ম্যাচটা হেরে গেল, এখানে চাপে তো থাকবে আসলে বাংলাদেশ। অবশ্যই এখন দেখেন আমাদের কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমার কাছে মনে হয় যে কোয়ালিফাই খেলাটা কিন্তু ভেরি ডিফিকাল্ট এবং আমাকে ওয়ার্ল্ড কাপ খেলা সহজ বাট কোয়ালিফাই খেলা কঠিন আমার কাছে, বিকজ অফ আমরা সবসময় একটা প্রেশার থাকবো। আর যখন আমি ইন্ডিয়ার এগেইনস্টে খেলবো, অস্ট্রেলিয়া এগেইনস্টে খেলবো, তখন আমরা চিন্তা করি যে আমরা ভালো ক্রিকেটটা খেলবো। আর যখন আমরা কোয়ালিফাইতে খেলবো তখন চিন্তা করবো যে কিভাবে আমরা ম্যাচটা জিততে হবে। হ্যাঁ, তো এখন এই জায়গায় যে আমাদের অ্যাডভান্টেজ, তো এখন যেহেতু আমাদের আর 2টা ম্যাচ বাকি আছে, আমি মনে করি যে আমাদের চেষ্টা করা উচিত যাতে 2টা ম্যাচ আমরা জিততে পারি। এখন যেহেতু একটা ম্যাচ হেরে গেছি তো এটা চলে গেছে, এখন নেক্সট ম্যাচটা আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে, নেক্সট ম্যাচটা যাতে আমরা যত তাড়াতাড়ি কামব্যাক করতে পারি। আমি যদি বলি যেমন আজকে মিরাজ প্রেস কনফারেন্সে বলতেছিল যে আমাদের 2টা ক্যাচ জায়গায় ড্রপ হয়ে গেছে, তো এই জায়গায় যদি এইসব যে ছোটখাটো যে জায়গাগুলো আছে এগুলো যদি আমরা ইমপ্রুভ করতে পারি নেক্সট ম্যাচে, তখন কিন্তু আমরা কিছুটা লাগিয়ে যাবো, বাট নেক্সট ম্যাচটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সিরিজে টিকে থাকার জন্য। আজকে 11 নিয়ে কি আপনার কোনো মানে একাদশ নিয়ে আপনার কোনো অবজারভেশন আছে কিনা, এবং আপনাকে যদি একাদশ করতে দেয়া হতো আপনি আসলে একাদশটা কিভাবে সাজাবেন? দেখেন আমার কাছে যেটা মনে হচ্ছে লাস্ট পাকিস্তান সিরিজে কিন্তু আমাদের এই একাদশটাই খেলছে এক্সেপ্ট মুস্তাফিজ ছাড়া। তো আমি মনে করি যে উইকেটে এই জায়গায় মানে ব্যাটিং লাইন আপ যদি আপনি বলেন সবই ঠিক ছিল, যদি মুস্তাফিজ খেলতে পারলে, বিকজ আমি এই জন্য মুস্তাফিজের কথা বলছি যে উইকেটটা ছিল টোটালি মুস্তাফিজের জন্য। আমি মনে করি যদি মুস্তাফিজ খেলতো নিজের মতো 238 করতে পারতো না, বিকজ অফ মুস্তাফিজ স্পেশাল একটা অনেক এক্সপিরিয়েন্স, অনেকদিন ধরে ক্রিকেট খেলতেছে এবং ও জানে উইকেটে কিভাবে বোলিং করতে হয়। স্পেশাল মিরপুরে মুস্তাফিজকে খেলা সবচেয়ে ডেঞ্জারাস। আমি আশা করবো যে নেক্সট ম্যাচে তার মুস্তাফিজ খেলে। আসলে বাংলাদেশ টিমে যে আপনি বলছেন যে আসলে মুস্তাফিজ এই যে একজনের অভাব বাংলাদেশকে এতটা ভুগিয়েছে, আমরা যদি দেখি রিসেন্টলি মিরাজ কিন্তু মুশফিকের কথাও বলেছেন যে তিনি ওয়ানডে দলে মুশফিককে পেলে ভালো হতো কিংবা তিনি চান। মুশফিকে তো এখন শেষ পর্যন্ত সময় একদম শেষ ভাগে আছেন, উনি রিটায়ারমেন্টে অনেকগুলো ফরম্যাট থেকে চলে গেছেন, সামনে চলে, তো এমন একটা প্লেয়ার যে উনি চলে গেছেন তার জায়গাটা এত দিনেও একটা প্রপার রিপ্লেসমেন্ট বাংলাদেশ তৈরি করতে পারেনি। আপনিও তো কোচিং করাচ্ছেন, আপনি এইচপি টিমের সাথে কাজ করছেন, আসলে বাংলাদেশের ক্রিকেটের আসলে চিত্রটা কি এখন কোন পর্যায়ে আছে? একটা প্লেয়ারকে আমরা রিপ্লেস করতে পারছি। দেখেন আমরা এটা যদি বলি এটা আসলে আমার যেটা মনে হয় যে আমরা যেহেতু আমরা আপনি এইচ লেভেল নিয়ে কাজ করছি বা এ টিম বলেন বা এইচপি নিয়ে কাজ করছি, বাট আমাদের কিন্তু অনেক প্লেয়ার আমরা পাচ্ছি, বাট আপনি যেটা বললাম যে কোয়ালিটি প্লেয়ার সংখ্যা কিন্তু খুবই কম। তো এই জায়গায় যদি আমরা মনে করেন ধরেন আমি এখন ধরেন বিভিন্ন ডিভিশন আমরা হান্টিং করতে যাই বা সিলেকশন করতে যাই, আগে যে জায়গায় আমি 10,000 ছেলে দেখছি বা 12,000, এখন দেখে যায় 2,000 3,000 ছেলেও হয় না। এখন এটা পরিবেশ পরিস্থিতির জন্য এরকম হচ্ছে কিনা এটা আসলে বলা ডিফিকাল্ট, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু আপনি বললেন যে মিরাজ বলছে মুশফিকের কথা, তো এরকম কিন্তু অনেক এক্সাম্পল আছে যে যারা অফশোর ব্যাংক ওয়ার্ল্ড কাপ খেলেছে। তো মুশফিক যদি মুশফিক নিজে চিন্তা করে বা ক্রিকেট বোর্ড যদি চিন্তা করে যে না মুশফিক আমার 2007 ওয়ার্ল্ড কাপে দরকার, মুশফিক কিন্তু স্টিল ক্রিকেট খেলছে এবং স্টিল টেস্ট ম্যাচে কিন্তু মুশফিক ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বাংলাদেশে এখন পর্যন্ত। এবং মুশফিক যে পুরো ফিট আছে, আমি মনে করি যে অনেক ইয়াং প্লেয়ারদের জন্য মুশফিক এক্সাম্পল। তো মুশফিক যদি ওয়ানডে টিমে ব্যাক করে এটা কিন্তু আসলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। বাট আমরা যেহেতু কোচে এখন আমাদের যে পরিকল্পনা বা আমি যেটা আপনাকে বললাম যে নিউজিল্যান্ড টিম আসছে লাস্ট ইয়ার, যেহেতু আজকে 3টা ওডিআই 3টা টি20 খেলবে, তো এরকম যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি আমরা করতে পারি, এটা অত অনেক সময় এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা সম্ভবত আমি আসলে টক শোজ করি 2018 থেকে আমি যদি আমার কথা শুধু বলি, আমি 2018 থেকেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই ওয়ার্ডটা আমার প্রতিটা শোতেই একবার করে ইউজ করা হয়। আমাদের পাশে এক্সাম্পল আছে ইন্ডিয়া, আমরা যদি অন্যান্য টিমের কথা বলি, এই যে নিউজিল্যান্ড একটা ইয়াং টিম, ইয়াং ট্যালেন্ট নিয়ে এসছে, আমাদের সমস্যাটা আসলে কোথায়? আমরা কেন কোনো ইয়াং ট্যালেন্ট বের করতে পারছি না? বের হলেও তাদেরকে আমরা ধরে রাখতে পারছি না। আন্ডার 19 এত ভালো খেলা, আন্ডার 19 এর প্লেয়াররা যখন ন্যাশনাল টিমে আসে তারা হারিয়ে যাচ্ছে।
না, এটা আসলে এটা কিন্তু আমাদেরও কনসার্ন যে আসলে কেন আমরা মুশফিকের রিপ্লেস তৈরি করতে পারতেছি না, কেন আমরা মুস্তাফিজের রিপ্লেস তৈরি করতে পারতেছি না। এটা কিন্তু আমরা সবাই, আমরা যারা কোচিং করাচ্ছি এবং যারা আমরা কোচিং এর সাথে রিলেটেড, আমাদেরও কিন্তু কনসার্ন যে আসলে আমরা আসলে কি করা যায়। আমরা কিন্তু আমাদের জায়গাতে কিন্তু মানে যত কোচরা বাংলাদেশে কাজ করছে সবাই কিন্তু ওদের বেস্টটা দিয়ে ট্রাই করছে যে আসলে কিভাবে যাতে কি করা যায়। কিন্তু আমরা হচ্ছে কি, আমরা ধরেন যে আমরা ধারাবে ধরেন আমি যদি সৌম্যর কথা বলি, আমি যদি লিটন দাসের কথা বলি, বা আমাদের যারা খেলছে ওরা কিন্তু দেখবেন যে সবাইকে 10-11 বছর মানে 8-10 বছর কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে। কিন্তু ওরা যদি এই জায়গায় মানে ধারাবাহিক হতো এবং রেগুলার রান করতো বা রেগুলার টিমের মানে ওদের যে রেসপন্সিবিলিটি এটা সঠিকভাবে নিতে পারতো, তাহলে কিন্তু এগুলো নিয়ে চিন্তা করতে হতো না। আপনি সবচেয়ে ভালো জিনিস কি, এখন দেখবেন যে আমাদের যে পাইপলাইনের যে প্লেয়ারগুলো আছে, যে ধরুন 30 জনের পুলের যা প্লেয়ার আছে, ওরা কিন্তু কোন না কোনো ফর্মেটে কিন্তু সবাই খেলতেছে। বাট আমরা কিন্তু এরকম আশারও পারফরমেন্স কিন্তু আমরা পাচ্ছি না। যদি আমি মনে করেন ধরেন এখন সৌম্য, আমার কাছে মনে হয় 10-11 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে। এবং সৌম্য এই সিরিজে তিনি সুযোগ পাননি, এটা নিয়েও কিন্তু তার মনে আক্ষেপ ছিল। আমরা কিন্তু দেখেছি যে তিনিও বলেছেন যে আসলে তিনি যেভাবে ইমপ্রুভ করেছেন কিংবা করছেন, তারপরও তাকে দলে জায়গা দেওয়া হয়নি। না, অবশ্যই না, যেহেতু 15 জনের স্কোয়াড আছে, যে কোনো সময় অপরচুনিটি অবশ্যই আসবে। তো এমন না যে সৌম্য আপনি কি আসবে না, এমন হতে পারে নেক্সট ম্যাচে সৌম্যকে খেলাতে পারে। বাট আমি মনে করি ওদের সৌম্য, শান্ত, লিটন ওদেরকে আরেকটু রেসপন্সিবিলিটি নিতে পারে, তবে হয়তো কখনো যদি ওরা আরেকটু নিতে পারতো কিন্তু মুশফিকের কথাটা আসতো না। যে আমাদের লিটন আছে, আমাদের শান্ত আছে, বা আমাদের তানজিদ তামিম খুব ভালো ক্রিকেটার, আনফরচুনেটলি আজকে আউট হয়ে গেছে। তো আমি আশা করি যে ইনশাআল্লাহ বাংলাদেশ মানে এখন কিন্তু আমাদের এখন যারা আছে এখন ওরা কিন্তু এখন বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। ওরাই কিন্তু এখন, যেহেতু আমাদের নেক্সট ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, আমি মনে করি যে ওরা আমাদের যে টুকটাক যে ভুল ত্রুটি বা যেগুলো আছে এগুলো শুধরে খুব তাড়াতাড়ি যাতে কামব্যাকটা করতে পারি। আমরা একটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, যেই রিজনেই হোক, রাজনৈতিক রিজন বা যেটাই হোক, আমরা আসলে একটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি। পরের ওয়ার্ল্ড কাপটা কিন্তু আসলে বাংলাদেশের জন্য এই জন্য আরও অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং ক্রিকেট ভক্তরা বলেন, ক্রিকেটাররা বলেন, সবারই কিন্তু একটা প্রত্যাশা আছে যে আমার নেক্সট ওয়ার্ল্ড কাপ, এবং নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু সাকিব আল হাসানকেও চিন্তা করা হচ্ছে যে তাকে দলে আসলে তার ইনক্লুশনটা করানো যায় কিনা। সো সেই জায়গা থেকে আজকে যে পারফরমেন্স আমরা দেখলাম বা যেটা দেখলেন, এখান থেকে আপনি আসলে কতটা আশা করেন বাংলাদেশকে শেষ পর্যন্ত কোয়ালিফাই করতে পারবে কিনা, এবং করলেও আসলে বাংলাদেশের অবস্থানটা আসলে আপনি যেটা বলেন, ধরেন আমি যদি আজকে চিন্তা করি যে প্লেয়ার সাকিব আল হাসান কথা আমি চিন্তা করে বলি, আজকে যে উইকেটে খেলা হয়েছে সাকিব আল হাসান থাকলে কিন্তু আমি মনে করি না ওরা 248 করতে পারতো। হ্যাঁ, তো এরকম প্লেয়ার কিন্তু আমরা ধরেন সাকিব আল হাসান যদি মনে করেন যে যদি একটা প্রবলেম আছে, প্রবলেম যদি সলভ করে যদি আসতে পারে, আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই ভালো। তো আমি কেন কনসার্ন 2027 ওয়ার্ল্ড কাপটা আমার কাছে মনে হচ্ছে আমাদের যদি আমরা টিকে থাকতে হয়, তো এখন কিন্তু আমাদের ক্রিকেট অঙ্গনে আসলে ক্রিকেট ওয়ার্ল্ডে টিকে থাকতে হলে কিন্তু আসলে ওয়ার্ল্ড কাপটা ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড কাপটা হচ্ছে আপনি দেখেন, আপনি যতই আপনি হোম সিরিজ ওয়ে সিরিজ যে যাই খেলেন না কেন, প্রত্যেকটা প্লেয়ারের একটা স্বপ্ন থাকে যে একটা ওয়ার্ল্ড কাপ খেলা। তো যদি ধরেন আমি 2টা ওয়ার্ল্ড কাপ খেলছি, আমি কিন্তু ধরেন আমি যদি বলে 2011 ওয়ার্ল্ড কাপ খেলার আগে আমি কিন্তু 2 বছর আগে চিন্তা করছি আমি কেমন নিজেকে ফিট করবো, আমি ওয়ার্ল্ড কাপটাকে দেশে ওয়ার্ল্ড কাপ হবে, এই জায়গাতে কেন কিভাবে আমি নিজেকে ফিট রাখবো, কয়টা ম্যাচ আমার খেলতে হইব, এটা কিন্তু আসলে আপনি এটা প্রত্যেকটা প্লেয়ার কিন্তু একটা স্বপ্ন, একটা ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, তো এইভাবে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার এইভাবে চিন্তা করে। আপনি দেখেন যে আমাদের টিমে যারা খেলতেছে ওরা কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কিন্তু চেষ্টা করে যে না আমাদের যাতে কোয়ালিফাই না খেলতে, আমরা যাতে ওয়ার্ল্ড কাপে ডাইরেক্ট খেলতে পারি। ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং এ, ক্রিকেট র‍্যাঙ্কিং এ টিকে থাকতে হলেও কিন্তু কোয়ালিফাই করতে হবে। না, অবশ্যই। আপনি যদি মনে করেন যে এখন আমাদের যে পরিস্থিতি, আমরা কিন্তু যদি এই সিরিজটা যদি আমরা আল্লাহ না কোনো ব্যাকফুটে চলে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই জন্য আমার কাছে মনে হয় যে এখন ওদেরকে সাপোর্ট করা ছাড়া আমাদের কিছু করা উচিত না। আর নেক্সট ম্যাচটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি আশা করি যে মুস্তাফিজের কিছু নিগেলস আছে, যে মনে কিছু ইনজুরিতে আছে, আমি যত তাড়াতাড়ি পারি যে মুস্তাফিজ যদি রিকভারি করে এবং নেক্সট ম্যাচটা খেলতে পারে। এবং আপনার আসলে প্রত্যাশা কি নেক্সট 2টা ম্যাচ আমরা ব্যাক টু ব্যাক জিতে কি আসলে সিরিজটা নিজেদের করে নিতে পারবো কিনা, একদম অনেস্টলি আজকের ম্যাচ দেখার পর? আজকের ম্যাচটা অবশ্যই, আজকে যেহেতু আমরা কোন জায়গায় আমাদের ভুল ত্রুটিগুলো হয়েছে সেটা অবশ্যই তো আপনি ক্যালকুলেশন করা, ক্লোজ ম্যাচ ছিল, এই জায়গাতে। তাই কি বললাম, এই রিয়াদের সাথে যদি খালি বিরাটও থেকে যাইতো বা রিশাদও থেকে যাইতো, তাও কিন্তু ম্যাচটা যদি আমরা পসিবিলিটি থাকতো। তো এই জায়গাটা যদি আমরা যেহেতু মিস্টেকটা হয়েছে, তো নেক্সট ম্যাচটা অবশ্যই এগুলো নিয়ে কাজ করা হবে। তো অবশ্যই তো চেষ্টা করব যাতে নেক্সট ম্যাচটা আমরা জিতে এটলিস্ট সিরিজে থাকতে পারি। নিশ্চয়ই একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। গেম অন আমার সঙ্গে আছেন নাজমুল হোসেন এবং আমরা কথা বলছি আসলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে। হ্যাঁ, অনেক তো মাঠের ক্রিকেটের কথা বললাম, একটু মাঠের বাইরে যেতে চাই, যদিও এটা মাঠের সাথে সম্পৃক্ততা আছে। সেটা হচ্ছে তামিম ইকবালকে আসলে বোর্ড সভাপতি হিসেবে কেমন দেখছেন, এবং তিনি আসার পরে কিন্তু আমূল কিছু পরিবর্তন আনার চেষ্টা করছেন। ক্রিকেটারদের বেতন তিনি বাড়িয়েছেন, মহিলা ক্রিকেট এবং পুরুষ ক্রিকেট বোথ ক্রিকেটে ম্যাচ ফি তিনি বাড়িয়েছেন, বেতন বাড়িয়েছেন। সব কিছু যদি আমলে নেওয়া যায়, আসলে
কেমন দেখছেন? দেখেন এটা কিন্তু খুব ভালো একটা সাইন। কেন আমি বলবো, দেখেন আমাদের এই জায়গায় একটা ফার্স্ট ক্লাস প্লেয়ার আপনি যদি 15,000 20,000 টাকা বেতন হয়, তাহলে কিন্তু ওর কিন্তু মানে এটা একটা সিকিউর হতে পারে না। যখন একটা প্লেয়ার সিকিউর থাকবে তখন কিন্তু ওই জায়গায় কিন্তু আপনি প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, আপনার অনেক প্লেয়ার আসবে যে আমি জায়গাটা যুক্ত হবে। তো তামিমকে আমি যদি বলি যে তামিম এই জিনিসটা কিন্তু খুবই ভালো করছে যে বেতনটা বাড়াতে হবে কি, যখন আমরা এনসিএল খেলতে যাবো বা ফার্স্ট ক্লাস খেলতে যাবো তখন কিন্তু প্রচুর প্লেয়ার চেষ্টা করবে যে আমি এনসিএল টিমে ঢুকতে হবে, কম্পিটিশনটা একটু ভালো হবে। তো এই পদক্ষেপগুলা যে পদক্ষেপগুলো ও নিয়েছে, এই পদক্ষেপগুলো যদি কন্টিনিউ করতে পারে, আমি মনে করি যে আসলে আলটিমেটলি কিন্তু প্লেয়ারদের জন্য কিন্তু বোর্ড, আমার কাছে মনে হয় অবশ্যই আমরা কোচিং করে দিচ্ছি কিন্তু প্লেয়ারদের জন্য, যে প্লেয়ার যদি আজকে না থাকে তখন কিন্তু আমরাও থাকবো না। তো ও কিন্তু যাই কিছু করতেছে প্লেয়ারদের রিলেটেড সব কিছু করতেছে, এবং এই জিনিসগুলো যদি ও কন্টিনিউয়াসলি করতে থাকে আলটিমেটলি কিন্তু প্লেয়ারদের কিন্তু একটা জবাব দিতে থাকবে যে আমাদের বোর্ড প্রেসিডেন্ট আমাদের জন্য অত কিছু করতেছে, আমরা যদি কোনো কিছু না দিতে পারি তো এটা তো আমরাও তো দায়বদ্ধতা থাকে। তো একটা প্লেয়ার যখন দায়বদ্ধতা থাকবে যে আমি মেস ফি 1 লাখ টাকা নিতেছি, আমি এত টাকা বেতন নিতেছি, আমি যদি পারফর্ম না করতে পারি তো আলটিমেটলি কিন্তু এটা কিন্তু বোর্ড প্রেসিডেন্ট কিছু করে না, বোর্ড প্রেসিডেন্টের কাজটা করে দিছে। বাকিটা প্লেয়াররা যদি এটা মানে নিজের থেকে এটা করতে পারে তাদেরকে এটা আসলে উপলব্ধি করতে পারতে হবে। এবং তামিম ইকবাল কিন্তু রিসেন্টলি আসলে বর্তমান এবং সাবেক ক্যাপ্টেনদের হাতে একটি কার্ড তুলে দিয়েছেন, যেটাতে আসলে তিনি একটা সম্মান জানিয়েছেন সকল ক্যাপ্টেনদের প্রতি, যাতে তাদেরকে কোনো ম্যাচ হলে টিকিটের জন্য দ্বারস্থ হতে না হয়, তারা এই কার্ডটা দিয়ে তারা ম্যাচ দেখতে পারবেন এবং নানা সুবিধা পাবেন। এটা একটা প্রতিবেদন আছে, একটু দেখে আসে, এরপরে আবারও ফিরবো আলোচনায়। 5 আগস্ট 2024 রাজনৈতিক পালাবদল, এরপর বিসিবিতে এসেছে পরিবর্তন। এখন পর্যন্ত লম্বা সময়ের জন্য কেউ বিসিবির সভাপতির দায়িত্বে টিকতে পারেননি। নাজমুল হাসান পাপন জামানোর পর ফারুক বুলবুলও সময় পেয়েছেন খুবই কম। এখন নতুন দায়িত্বে তামিম ইকবাল, 3 মাস পর নির্বাচন দিতে হবে বিসিবিতে। এমন ঘন ঘন বিসিবি চেয়ারে পরিবর্তন ক্রিকেটারদের মধ্যে কোনো প্রভাব পড়বে না বললেন ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসাবে আমাদের ড্রেসিং রুমে ওই রকম ইম্প্যাক্ট পড়ে না, বাট এটা সম্পূর্ণটা ক্রিকেট বোর্ডের ডিসিশন। তামিমের ক্যাপ্টেন্সিতে 22 গজে আলো ছড়িয়েছেন মেহেদী মিরাজ। এখন সভাপতির দায়িত্বে মিস্টার খান। ক্রিকেটের স্বার্থে তামিমের বিকল্প নেই বলে মনে করেন মিরাজ। যেহেতু আমরা একসাথে ক্রিকেট খেলেছি এবং তিনি আমাদের সম্পর্কে আরো বেশি ভালো জানবেন, রিসেন্টলি কি আমাদের কি চাহিদা আছে এবং আমরা কিভাবে পছন্দ করি। সে যেহেতু রিসেন্টলি খেলা ছেড়েছেন, এটা প্লেয়ারদের জন্য একটা পজিটিভ দিক। ওয়ানডে ফরম্যাটে রিশাদের পারফরমেন্স নিয়ে শুরু হয়েছে সমালোচনা। এমন সময় এই লেগিকে সমর্থন দিলেন অধিনায়ক। পেসারদের নিয়েও স্বস্তি প্রকাশ করলেন তিনি। পেস বোলাররা খুবই ভালো করছে লাস্ট কয়েক বছর ধরে এবং কনসিস্টেন্ট খুব ভালো পারফরমেন্স করছে, আর আমাদের খুব ভালো পেস বোলারও আছে। 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন মিরাজ। এখন নিজেকে প্রমাণের চেষ্টা। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। নাজমুল ভাই, বোর্ড সভাপতি আসেন, বোর্ড সভাপতি যান, কিন্তু ক্রিকেটের ভাগ্য আসলে পরিবর্তন হয় না। এই আমরা রিসেন্ট টাইমে দেখলাম তিনজন বোর্ড সভাপতি পরিবর্তন হয়েছে। আসলে এটা ক্রিকেটের জন্য কতটুকু মঙ্গলজনক বলে আপনি মনে করেন? যদিও মিরাজ বলেছে যে প্রফেশনাল তারা, তাদের সাথে আসলে বোর্ড সভাপতির পরিবর্তন হলো কি না হলো তারা খুব একটা ম্যাটার করে না, কিন্তু আদৌ কি তাই? দেখেন, আমি যদি বলি মিরাজের সাথে একমত। আমরা তো বোর্ডে চাকরি করি, আমরা কিন্তু কে আসতেছে কে যাচ্ছে এটা কিন্তু আমরা আসলে আমাদের যে জায়গায় কাজে পাঠানো হয়, যে আমরা কাজ করে চলে আসি। তো ও যেটা বলছে যে প্রফেশন তো প্রফেশনই, এতে প্লেয়াররা যখন আমার নিউজিল্যান্ড সিরিজ আছে বা আমার পাকিস্তান সিরিজ আছে, আমরা কিন্তু এক্স্যাক্টলি কিন্তু প্লেয়াররা কিন্তু ওরা চিন্তা করে যে কার এগেইনস্টে আমার ব্যাটিং করতে হবে, কার এগেইনস্টে আমার বোলিং করতে হবে। তো এগুলো চিন্তা কিন্তু ওদের মাথায় বেশি থাকে। আলটিমেটলি কিন্তু খেলে মাঠে প্লেয়াররা। বোর্ড প্রেসিডেন্ট ওনার কাজ হচ্ছে ভিন্ন, প্লেয়ারদের কাজ হচ্ছে ভিন্ন। বোর্ড প্রেসিডেন্টের কাজ হচ্ছে উনি কিভাবে প্লেয়ারদের কি করে, বাট প্লেয়াররা যদি পারফর্ম না করতে হয়, প্লেয়ার যদি ভালো না খেলতে হয়, আলটিমেটলি কিন্তু সে টিম থেকে বাইরে চলে যাবে। তো এই জন্য আমি মনে করি যে প্লেয়াররা, যারা মিরাজ বললো যে না যেহেতু ওরা প্রফেশনাল, তো প্রফেশনাল ভাবে কিন্তু ওরা এগুচ্ছে যে প্লেয়ারদের কথা। তো প্লেয়ার আপনার আমাদের যারা প্লেয়াররা আছে এই জায়গায় কিন্তু ওরা কিন্তু মানে দেখেন না কোনো জায়গায় কিন্তু আপনার প্র্যাকটিস ফেসিলিটি যা কিছু বলে সবকিছু কিন্তু কোনো কমতি নেই, এবং ওরা চেষ্টা করতেছে ভালো ক্রিকেটটা খেলার জন্য। তো বোর্ডে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে কিন্তু আমার কাছে মনে হয় যাদের এত মাথা ব্যথা নেই। না, আমরা যদি একটু দেখি যে আসলে তামিম ইকবাল তিনি কিন্তু বিগত যে বোর্ড ছিল সেই বোর্ডকে নিয়েও কিন্তু তিনি যথেষ্ট সমালোচনা করলেও তাদের প্রতিও সম্মান দেখিয়েছেন, এবং তিনি সাকিব আল হাসানের সঙ্গে এবং মাশরাফির সঙ্গেও, মুশফিকের সঙ্গেও তিনি যোগাযোগ করেছেন। এই জিনিসগুলো যে আসলে আমরা যেমনটি বলছিলাম যে সাকিব আল হাসানের ফিরে আসার একটা সম্ভাবনা আছে, সো আমরা জানি তামিমের সঙ্গে সাকিবের একটা দ্বন্দ্বও আছে।
So, এই জায়গাটা থেকে আসলে কতটুকু দেখেন সম্ভব হবে? তামিম এখনো চেষ্টা করছে সবাইকে নিয়ে একসাথে কাজ করার জন্য, এবং সবাইকে নিয়ে যদি আপনি কাজ না করতে পারেন তাহলে কিন্তু ডিফিকাল্ট। তো এই জায়গায় দেখুন ও আসার পরে কিন্তু যে কালকে যে আপনি যেটা বলেন যে সব ক্যাপ্টেন্সদের একটা এটা কিন্তু কখনোই হয় নাই। আমি নিজে দেখছি যে একটা ক্যাপ্টেন বা আমরা প্লেয়ার যে একটা খেলা দেখবো বা ফ্যামিলি নিয়ে একটা খেলা দেখতে যাবো, তখন দেখবো যে আচ্ছা আমি টিকিট আমরা তো আমরা ভর্তি কাটবো, আমরা একটা দুটা টিকিট পাই যে ন্যাশনাল প্লেয়ার হিসাবে। কিন্তু যখন দেখা গেছে যে আমার দেখা গেছে আমার ফ্যামিলি মেম্বার আমরা 4 জন বা যাই হোক, কিন্তু ওরে ফোন দিয়ে বলা লাগে আমার জন্য একটা টিকিট ম্যানেজ করে দেয় কি করে, এই যে জিনিসটা ও করে দিচ্ছে হয়তো আজকে ক্যাপ্টেনদের জন্য করছে, পরে হয়তো আমাদের জন্য করতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু খুব পজিটিভ সাইন, এবং আমি মনে করি যে ও যেহেতু ক্রিকেট খেলে বা ও কিন্তু সবকিছু জানে যে আসলে এই জায়গায় কিভাবে কোন জায়গাতে কিভাবে মানে কি করতে হবে। তো এই জিনিসগুলো যদি ও সঠিকভাবে কাজে লাগাতে পারে আমি মনে করি যে আমাদের ক্রিকেটের জন্য খুবই মানে আমরা লাভবান হব, প্লেয়াররা লাভবান হবে। তো প্লেয়াররা লাভবান হলে তো মনে করেন ক্রিকেট লাভবান হবে অটোমেটিক্যালি। অনেকেই বলছেন যে আসলে তামিম ইকবাল ক্রিকেটারদের ভাষা বোঝেন তিনি, আসলে কোন জিনিসটা কোথায় দরকার, কোথায় কোনটা কিভাবে করতে হবে এই জিনিসটা তিনি বোঝেন। আমরা যদি বুলবুল ভাইয়ের কথা বলি, তার ক্ষেত্রেও কিন্তু এই কথাটা উঠে এসেছিল যে তিনিও যেহেতু ক্রিকেট খেলেছেন, বাংলাদেশ টিমে অনেকদিন তিনি সার্ভ করেছেন, তিনিও ক্রিকেটারদের ভাষা বোঝেন। দেখেন আমি যদি বুলবুল ভাই আমি বুলবুল ভাইয়ের সময় আমি কোচিং এ ছিলাম বা তামিমের সময় ছিলাম, বাট বুলবুল ভাই আছে কি বুলবুল ভাই আমার কাছে মনে হয় অনেকদিন যেহেতু বাইরে ছিলেন, তো জিনিসটা অ্যাডজাস্ট করতে তার কিছু টাইম লাগতে মানে আমার কাছে মনে হয়েছে মনে হয়। বাট তামিমে কিন্তু এগুলো তামিম কিন্তু সারা বছর দেশে আছে, এবং কোথায় কি হচ্ছে কোন জায়গায় কি হচ্ছে এগুলো কিন্তু সব ওর নলেজে আছে, এবং ও যেহেতু এত বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে সব মিলে কিন্তু ও জানে যে কোন জায়গাতে হিট করলে আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে। এবং যেহেতু আসছে কিছুদিন হচ্ছে কিছু আমি লং টাইমের জন্য আসো, আমি মনে করি যে আমাদের যে এখন যে একটা মনে হয় না যে আসলে মানে কোনো কিছুই মনে হচ্ছে না, তো এই জিনিসগুলোতে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো, এবং ওর সবচেয়ে ভালো দিক হচ্ছে সবাইকে নিয়ে কাজ করতে চায়। নিশ্চয়ই আরো আলোচনা করবো, আর একটা বিরতির সময় হয়েছে। দর্শক আবারও যাচ্ছে একটা বিরতিতে, শেষবারের মতো যাচ্ছি বিরতিতে, ফিরে চলে যাবে। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি গেম অনে। কথা বলছি নাজমুল হোসেনের সাথে। নাজমুল ভাই, আসলে ক্রিকেটার তামিম এবং সভাপতি তামিমের মধ্যে পার্থক্যটা কোথায় লক্ষ্য করছেন? আমার কাছে মনে হচ্ছে কোনো পার্থক্য দেখছি না আমি। পার্থক্য দেখছেন না? ক্রিকেটার হিসেবে ও আমাদের সাথে যেরকম ছিল একদম এক্স্যাক্টলি সেম, বাট অত রোলটা চেঞ্জ হয়েছে। তো এই জায়গায় যদি আমি মনে করি যে তামিম মানে আমি আশা যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আগাতে পারে, অবশ্যই প্লেয়ারদের জন্য লাভবান হবে। আমরা প্রতিমন্ত্রী আমিনুল ভাইয়ের কিন্তু অনেকবার শুনেছি যে তিনি কিন্তু বারবার বলেছেন যে আসলে রাজনীতি মুক্ত একটা ক্রীড়াঙ্গন তারা ইনশিওর করবেন। সেখানে আমরা ক্রিকেট বোর্ডের দিকে তাকালে কিন্তু ভিন্ন একটা চিত্র দেখতে পাচ্ছি। সো এই দিক থেকে যে আপনারা কি মনে হচ্ছে যে ক্রিকেট বোর্ডটা আসলে কতটুকু, কারণ যারা আছেন তামিম ছাড়া তাদের আসলে ক্রিকেটের ক্ষেত্রে কতটুকু এক্সপেরিয়েন্স আছে এবং তারা কতটুকু কি দিতে পারবেন ক্রিকেটকে, এনভায়রনমেন্টটা কতটুকু বুঝবেন, এটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। দেখেন এটা নিয়ে আমাদের আসলে মন্তব্য করা মানে অনেক ডিফিকাল্ট। এটা যেহেতু তামিম আসছেন বা ওনারা যারা আসছেন ওনারা অবশ্যই ক্রিকেটের মঙ্গল করার জন্য আসছেন, তো এটা হয়তো প্রথম কিছুদিন হচ্ছে জাস্ট ওনারা আসছেন, তো আসলে এখন বলাটা ডিফিকাল্ট আসলে কোন দিকে যাবে। বাট আমি মনে করি ওনারা যেহেতু আসছেন, আমি মনে করি ক্রিকেটের মঙ্গল করার জন্য আসছেন এবং ক্রিকেটের উন্নয়ন করার জন্য আসছেন। আর সাথে যেহেতু তামিম আছে, তামিম তো জানে আসলে কোন জিনিসগুলো কি করলে আর একটু ভালো হবে। তো তারা যখন একসাথে কাজ হবে, এবং আমি মনে করি কিছুদিন গেলে পরে বোঝা যাবে যে আসলে তারা কি করতে হবে। তামিম থাকাতে ওনাদের জন্য একটু লাভ হচ্ছে, তামিম কিন্তু সবকিছু জানে যে আসলে কোন দিকে যাওয়া লাগবে, আর যেহেতু তামিম প্রেসিডেন্ট ওনাদের জন্য কাজ করাটা ইজি হবে। আবার যদি একটু ক্রিকেটে ফিরে আসে, এবারে ওয়ার্ল্ড কাপটা আমরা যেটা আসলে অফেয়ারে কথা বলছিলাম যে আসলে কোয়ালিফাই করাটা কিন্তু বাংলাদেশের জন্য একটু কঠিনই হবে যদি এই সিরিজটা হেরে যায়, কেননা খুব ক্লোজে আছে ওয়েস্ট ইন্ডিজ। সো আসলে বাংলাদেশকে কিভাবে কি চিন্তা করে আসলে এখন সিরিজগুলো আসলে খেলা উচিত, কারণ একটা ওয়ার্ল্ড কাপ আমরা মিস করেছি। এই ওয়ার্ল্ড কাপটা যদি আমরা সামনে না খেলতে পারি, 27-এর ওয়ার্ল্ড কাপ, বাংলাদেশ ক্রিকেট কিন্তু আসলে খাদের কিনারায় পড়ে যাবে। আপনি যতই হোম সিরিজ বা ওয়ে সিরিজ খেলেন, ওয়ার্ল্ড কাপ ইজ ওয়ার্ল্ড কাপ। আপনি হয়তো আমরা একটা ওয়ার্ল্ড কাপ মিস করছি, তারপরে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু আমার কাছে মনে হয় যে পরে এটা কি হবে বলা মুশকিল। একটা যখন আইসিসি ইভেন্ট কিন্তু সবসময় কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, এখন প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু স্ট্যান্ডার্ডটা কিন্তু কাউন্ট করা হয় আইসিসি ইভেন্ট থেকেই। আপনি দেখবেন যে সচিন টেন্ডুলকার এত বড় ক্রিকেটার, ওর কিন্তু সবচেয়ে বড় একটা আক্ষেপ যে আমি যদি একটা ওয়ার্ল্ড কাপ নিতে পারতাম বা একটা ওয়ার্ল্ড কাপ ট্রফি ধরতে পারতাম। তো এটা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু একটা স্বপ্ন থাকে। দেখেন আমাদেরও কিন্তু যদি যেহেতু একটা ওয়ার্ল্ড কাপ আমরা মিস করে গেছি, একটা ওয়ার্ল্ড কাপ খেলে কিন্তু বোর্ডেরও কিন্তু অনেক কি আছে। তো
তো 2027 ওয়ার্ল্ড কাপটা আমাদের এখনো স্টিল আমাদের জন্য আমাদের সময় আছে। এখন থেকে যদি মনে করেন ইনশাআল্লাহ, আমি এই জন্য বলছি যে নেক্সট ম্যাচটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমি মন থেকে দোয়া করবো যে ইনশাআল্লাহ আমরা যাতে নেক্সট ম্যাচটা জিততে পারি। তো এই সিরিজটা যদি আমরা জিততে পারি, আপনাদের পাকিস্তানের সাথে কিন্তু আমরা একটা জিতছি, তারপরটা কিন্তু হেরে গেছি। থার্ড ম্যাচটা কিন্তু আমরা খুব ভালো কামব্যাক করছি। তো আমি মনে করি যে বাংলাদেশ যারা এখন খেলছে ওরা কিন্তু জানে আসলে এই জায়গাতে কিভাবে কামব্যাক করতে হয়। তো ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে আমরা খুব ভালোভাবে কামব্যাক করবো এবং সিরিজটা আমরা জিতবো ইনশাআল্লাহ। নেক্সট ম্যাচে আপনার আসলে বাংলাদেশ টিমের জন্য সাজেশন কি থাকবে? আপনি এই ম্যাচে যে ভুলগুলো আপনার চোখে পড়েছে, আপনার কাছ থেকে যদি কোনো সাজেশন বাংলাদেশ টিম চায়, আপনার আসলে কি সাজেশন? দেখেন, আমার এই জায়গায় দেখলাম যে বাংলাদেশ আমরা কিন্তু এত যে খারাপ ক্রিকেট করছে তা না। আমাদের হয়েছে যেমন ব্যাটিংয়ে যদি আপনি বলেন যে ব্যাক টু ব্যাক উইকেট পড়ে গেছে, বোলিংয়ে যদি আমি বললাম না যে আমি ডেফিনেটলি উস্তাফিজের এই উইকেট আমি মিস করছি। তো মুস্তাফিজ থাকলে তো আমার 20-30টা রান কম হইতো, বিকজ অফ মুস্তাফিজ মানে নিজের এমন জায়গায় নিয়ে গেছে যেটা আসলে বলা বাহুল্য। ও যদি ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু মোস্ট এক্সপিরিয়েন্স বলার আপনি বলতে পারবো। মুস্তাফিজের জন্যই কিন্তু গত ওয়ার্ল্ড কাপটা আসলে একটা ইস্যু থেকেই এত কিছু। তো মুস্তাফিজ আমি ইনশাআল্লাহ আশা করব যে যেহেতু ওর একটু কিছু নিগেলস আছে, ও ইনশাআল্লাহ ফিট হয়ে যাবে, নেক্সট ম্যাচ খেলবে। এবং এটা আমাদের মানে কি থাকবে যে ইনশাআল্লাহ নেক্সট ম্যাচ দেখতে আমরা অবশ্যই আমরা প্লেয়ারদের সাপোর্ট করি, প্লেয়ারদের সাথে আমরা আছি যাতে ওরা যাতে মানে চেষ্টা মানে অনেক সময় আসে না যে ফার্স্ট ম্যাচে হেরে গেছি, যেটা হেরে গেছি এটা হেরে গেলাম, কিন্তু নেক্সট ম্যাচটা যাতে আমরা ভালোভাবে কামব্যাক করি। একটা ভালো টিমের সবচেয়ে ভালো গুণ হচ্ছে কত তাড়াতাড়ি কামব্যাক করতে পারে। তো আমরা যদি ইনশাআল্লাহ নেক্সট ম্যাচটা ভালো করে কামব্যাক করতে পারি, আশা করি আমরা সিরিজ জিতবো। সো নেক্সট ম্যাচে আপনি একাদশে কোনো পরিবর্তন দেখছেন নাকি আপনি একই একাদশ নিয়ে আসলে খেলার? দেখেন, আমি যদি হয়তো এই জায়গায় আসতে পারে যে সম্মর কথা, বাট আমার কাছে মনে হয় যে দেখেন তানজিদ তামিম কিন্তু খুব অসাধারণ ক্রিকেট খেলছে গত 1-1.5 বছর ধরে। সাইফ আছে খুব ভালো ক্রিকেট খেলছে। তো আমি মনে করি যে যদি এক্সট্রা টিম জিতে পারে হয়তো মুস্তাফিজ কারো জায়গায় আসতে পারে। নিশ্চয়ই নাজমুল ভাই, আসলে আমাদের সবারই ওই দিকেই আসলে নজর থাকবে এবং আমরা সবাই চাইবো যে বাংলাদেশ আসলে এই সিরিজটা জিতুক, কেননা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরাও কিন্তু আসলে ওই ক্রিকেটটা মিস করছি। আপনি আর আমিও কথা বলছিলাম যে আসলে 2027-এর সাকিব আল হাসানেরও ফেরার একটা চান্স আছে যদি ওয়ার্ল্ড কাপ খেলা হয়। সো সব কিছুই আসলে ডিপেন্ড করছে ওয়ার্ল্ড কাপ খেলার উপরে। তো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করাটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, কেননা ক্রিকেট ভক্তরাও কিন্তু একটা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্রত্যেকটা জনগণের আবেগের জায়গা হচ্ছে ক্রিকেট। আর ওয়ার্ল্ড কাপটা যখন হয় তখন কিন্তু প্রত্যেকটা মানুষ আসলে ওয়ার্ল্ড কাপটা দেখার জন্য বসে থাকে। আপনি যতই ফ্র্যাঞ্চাইজি লিগ বলেন না, যতই আপনার হোম সিরিজ বলেন, যখন ওয়ার্ল্ড কাপ খেলা হবে দেখবেন যে প্রত্যেকটা আমার টিভির সামনে বসে থাকবে। তো আমরা ঠিক আছে খেলা ছেড়ে দিছি, বাট আমরা নিজে মানে আশা কালকে বাংলাদেশ টিমে খেলা কাজ কিছু কালকে কোনো কাজ থাকে কাজ যাবো না, বাংলাদেশ টিমে খেলা দেখবো। তো আসলে ওয়ার্ল্ড কাপ আমার কাছে মনে হয় যে এটার বিকল্প আর কোনো কিছু নেই। নিশ্চয়ই নাজমুল ভাই, অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে এখানেই শেষ করছি গেম অন। আগামী শুক্রবার নিশ্চয়ই আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো গেম অনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।